আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের একটা আইসিটি ক্লাস নিয়ে আসছি। তো তোমরা জানো যে আইসিটির এর আগে একটা ক্লাস আপলোড করা হয়েছে আইসিটির এক অধ্যায়ের উপরে। আমি আশা করি তোমরা যদি কেউ ওই আইসিটির এক অধ্যায়ের ক্লাসটা করে যাও, পরীক্ষায় কোনো এমসিকিউ তুমি এক অধ্যায় থেকে বাদ করবে না, এটা আমি আশা করি। তো আর আমরা যারা যেই গ্রুপে থাকি না কেন, এসএসসিতে থাকাকালীন আমরা আইসিটি যেই বিষয়টা আছে এই বিষয়টাকে কোনো গুরুত্বই দিই না, কারণ এটাতে আমরা মনে করি 25টা এমসিকিউ দাগায় দিয়ে সময় হয়ে যাবো এরকম জিনিসটা। কিন্তু আসলে জিনিসটা এরকম না। জিনিসটা মানে আইসিটি 25টা এমসিকিউর জন্য আমি অনেকের দেখছি আইসিটি শুধু 25টা এমসিকিউর জন্য অনেকের এই ক্লাস চলে গেছে। তো তোমরা প্রত্যেকটা সাবজেক্টের সমান গুরুত্ব দিয়ে পড়বা। আর আইসিটি যেহেতু এসএসসি 2025 সালে যে প্রশ্নটা আছে আইসিটির, সেটা তুলনামূলক অন্য বছরের থেকে সহজ আসছিল। কিন্তু আর সেজন্য আমি বলতে পারি যে 26-27 আইসিটি এত সহজ আসবে না তোমাদের, তাই এখন থেকে আইসিটির সুন্দর মতো করা উচিত। তো আমি আশা করি আজকের এই ভিডিওটা যদি আমি দেখো, যদি তোমরা পুরোপুরি দেখতে পারো, তাহলে আইসিটির 3 আর 4 অধ্যায় তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এক অধ্যায়ের উপর ভিডিও দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই এক অধ্যায়ের ভিডিওটা দেখে আসবা, কারণ এক অধ্যায় সম্পূর্ণ ভাবে শেষ করে দেওয়া হয়েছে। আর এক অধ্যায় তোমাদের এমসিকিউ সম্পূর্ণভাবে হয়ে যাবে যদি তুমি ওই ভিডিওটা করো। আর এই ভিডিও মানে মেইন জিনিস না, তোমাদের মেইন জিনিস হচ্ছে তোমাদের নিজেদের ভিতরে, তোমাদের অবশ্যই নিজেদের একবার হলেও এই বইটা, বোর্ড বই যে দিয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই বইটা একবার হলেও পড়া। অবশ্যই তোমরা এই বইটা একবার হলেও পড়বে। তো আমি এই বইটা নিয়ে আজকে তোমাদের 3 আর 4 অধ্যায় মানে করাবো। যেহেতু বইয়ের ভিতর থেকে প্রশ্ন আসে, বইয়ের বাইরে থেকে একটা প্রশ্ন আসবে না। তো বই থেকে যেহেতু প্রশ্ন আসবে, আমি বই থেকেই সবকিছু করার চেষ্টা করবো। তো আমি যা যা করাবো সুন্দর মতো মনোযোগ দিয়ে শুনবা, আর টেনে টেনে দেখবা না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবা। চলো শুরু করি। তো প্রথমে 3 অধ্যায়ের নাম হচ্ছে আমাদের শিক্ষা ইন্টারনেট। তো আমাদের শিক্ষা ইন্টারনেট এই অধ্যায়ের নাম শুনে এই অধ্যায় টপিকটা মানে এই অধ্যায় যা আছে তোমরা অলরেডি সবকিছু বুঝে গিয়েছো যে শিক্ষার ক্ষেত্রে আমরা যে শিক্ষা নিচ্ছি, তোমরা যে এসএসসি তে পড়ো, এই শিক্ষার ক্ষেত্রে আইসিটি মানে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, এটা কিসের কাজে লাগে, আইসিটিটা কি কাজে লাগে আমাদের শিক্ষায়, সেটা অধ্যায়তে বিশ্লেষণ করা আছে। আসলে এটা যদি আমি না পড়েও বলতে যাই যে আইসিটি আমাদের শিক্ষায় কি কাজে লাগে, সর্বপ্রথম আমি বলবো তোমরা যে ক্লাসটা করছো এটা কিন্তু আইসিটির মাধ্যমে করছো। আইসিটি না হলে অনলাইনে এই ক্লাসটা তোমরা করতে পারতো না। তো এই অনলাইনে ক্লাসটা করতে পারছো একমাত্র আইসিটির জন্য। তো আমাদের শিক্ষায় ইন্টারনেট বা আইসিটি এটা অবশ্যই অতপ্রতভাবে জড়িত। তো চলো আমরা প্রথম দিয়ে শুরু করি। প্রথমে রয়েছে ডিজিটাল কন্টেন্ট। তো কোন কন্টেন্ট যদি ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে, যেমন আমি তোমাদের দেখাই, এটা আচ্ছা আগে একটা জিনিস বলে, এখানে বইতে বলা হয়েছে কোন কন্টেন্ট যদি ডিজিটাল উপাত্ত আকারে যদি বিরাজ করে, তাহলে সেটাকে ডিজিটাল কন্টেন্ট বলে। আসলে আমরা এখানে আগে বুঝতে হবে যে কন্টেন্ট জিনিসটা কি, কন্টেন্ট আসলে জিনিসটা কি। এই কন্টেন্ট আসলে এই জিনিসটা কি, এটা তোমাদের আগে জানতে হবে। তো কন্টেন্ট জিনিসটা আমি আশা করি তোমরা যেহেতু অনলাইনে ক্লাস করছো, তোমরা জানো যে কন্টেন্ট জিনিসটা কি। আমি সংক্ষেপে বলে দেই, তোমরা এই ভিডিওটা দেখছো, এই ভিডিওটা এক ধরনের কন্টেন্ট। কন্টেন্ট সাধারণত 4 প্রকার হয়। তোমরা কন্টেন্ট অনলাইনে 4 প্রকার দেখবা, যেমন টেক্সট আকারে কন্টেন্ট থাকতে পারে, ভিডিও আকারে কন্টেন্ট থাকতে পারে, ছবি আকারে কন্টেন্ট থাকতে পারে, এছাড়া অ্যানিমেশন আকারে কন্টেন্ট থাকতে পারে, বা শব্দ বা অডিও। তো এই কয়েকটা কন্টেন্টের প্রকারভেদ রয়েছে। তো এখন তোমরা বুঝতে পারবা, যেমন লেখা, এই যে দেখতে পাচ্ছ আমি এখানে লেখালেখি করছি। এই যে লেখালেখি, আমি যেখানে কন্টেন্ট লিখলাম, এই যে লেখালেখি করলাম, এই লেখালেখিটা কিন্তু এক ধরনের কন্টেন্ট। কিন্তু এই লেখালেখিকে আমরা ডিজিটাল কন্টেন্ট বলতে পারবো না, কারণ এটা আমরা মানে মার্কার দিয়ে লিখছি। এটা ডিজিটাল উপাত্ত না, এটা কোনো ডিজিটাল উপাত্ত না। তাহলে আমরা বলতে পারি যে এই কন্টেন্টটা ডিজিটাল কন্টেন্ট না, যেহেতু এটা ডিজিটাল উপাত্ত না, এটা আমরা বোর্ডে হোয়াইট বোর্ডে লিখছি। যদি বোর্ডটা যদি মানে টাচ স্ক্রিন ওয়ালা বোর্ড হতো, তাহলে ওখানে লিখলে ওটা ডিজিটাল উপাত্ত হতে পারতো, কিন্তু এটা ডিজিটাল উপাত্ত না, কারণ আমরা ডিজিটাল উপাত্ত আকারে এটা বিরাজ করে না। তো আশা করি তোমরা মানে ডিজিটাল কন্টেন্ট বুঝতে পেরেছো। এখন আমরা প্রধান পরে চলে যাই। এই অধ্যায়টা ছোট, 3 অধ্যায়, সহজে বুঝতে পারবা। তো সর্বপ্রথম ডিজিটাল কন্টেন্টকে 4টি ভাগে ভাগ করা যায়, আমি একটু আগে বললাম। আবার কন্টেন্ট, এই কন্টেন্টকে 4টি ভাগে
চারটি ভাগে ভাগ করা যায়। ভাগগুলো কি আমি এখানে লিখে দিচ্ছি। একটা হচ্ছে টেক্সট, টেক্সট বা এরকম করে লিখতে হলে টেক্সট, টেক্সট নাম তোমরা টেক্সট দেখে বুঝছো যেহেতু এটা ইংলিশ শব্দ। টেক্সটের বাংলা হচ্ছে লিখিত কন্টেন্ট। মানে আমরা যে তোমরা যদি গুগলে কোনো একটা কিছু সার্চ করো, মনে করো তুমি গুগলে সার্চ করলা যে মানে কিভাবে তোমরা নিজেদের মানে কিভাবে আমরা চলাফেরা করি, মানে যে কোনো বিষয় একটা সার্চ করলা, তাহলে অবশ্যই তোমরা একটা ওয়েবসাইটে পাবা। যে কোনো একটা ওয়েবসাইটে ইনফরমেশনের জন্য ওয়েবসাইটে ঢুকবা, একটা ওয়েবসাইটে লেখা থাকে এই যে মানে ওয়েবসাইট কিন্তু টেক্সট আকারে লেখা থাকে। ওয়েবসাইটে যেগুলো থাকে বেশিরভাগ, আমি সবগুলো বলছি না, বেশিরভাগই দেখবা টেক্সট আকারে লেখা থাকে। টেক্সটের বাংলা হচ্ছে লিখিত কন্টেন্ট। লিখিত কন্টেন্ট তো লেখা আকারে যে কন্টেন্ট থাকবে, লেখা আকারে মানে কোন একটা ওয়েবসাইটে কিছু সার্চ দিলে তোমরা দেখবা ব্লগ থাকে, যে বিভিন্ন ধরনের ব্লগ পোস্ট, যারা চিনো ব্লগ পোস্ট, এই ব্লগ পোস্টে কিন্তু লেখা থাকে। মনে করো আমার দাঁতে একটা সমস্যা হয়েছে, আমি যদি গুগলে সার্চ করি দাঁতের সমস্যা করণীয় কি, তাহলে আমরা একটা ব্লগ পোস্ট পাবো। ব্লগ পোস্ট লেখা থাকবে, টেক্সট থাকবে, তাহলে আমরা বলতে পারি টেক্সট এক ধরনের ডিজিটাল কন্টেন্ট। যেহেতু আমরা এটা ডিজিটালি পাচ্ছি, আমরা মানে ধরতে পারছি না এটা ডিজিটালি মোবাইলে আছে। এরপর দুইয়ে আছে ছবি। এখানে দ্বিতীয় নম্বরে আছে ছবি। ছবি কিন্তু একটা মানে কি ছবি একটা হচ্ছে ডিজিটাল কন্টেন্ট। ডিজিটাল কন্টেন্টের মধ্যে ছবি পড়ে, আর ছবি হচ্ছে সবচেয়ে প্রধান একটা ডিজিটাল কন্টেন্ট। কারণ আমরা প্রত্যেকটা জিনিসই বেশিরভাগ আমরা ছবি দেখতে পছন্দ করি। দেখবা মনে করো তোমাদের মোবাইলের ওয়ালপেপার একটা ছবি, তোমরা ফেসবুকে যাও স্ক্রল করবা, ছবির অভাব থাকবে না। তো ছবি হচ্ছে একটা ডিজিটাল কন্টেন্ট। ছবি আমরা মানে নরমাল কন্টেন্ট হয়, মানে তোমরা ডিজিটাল ছাড়া তুমি ছবি দেখতে পারো। যেমন অনেক আর্টিস্টরা দেখবা তোমাদের একটা ক্যানভাস নাই, এই ক্যানভাসটা আঁকা কি করে, ওইটাও কিন্তু ছবি, কিন্তু এটা কিন্তু ডিজিটাল না, ডিজিটাল ছবি। এখানে ডিজিটাল কন্টেন্টের কথা বলা হয়েছে, তো এখানে ডিজিটাল ছবি হবে। তো আমরা বুঝতে পারলাম যে দ্বিতীয়তে রয়েছে ছবি। এখন যদি আমরা তৃতীয়তে যাই, তৃতীয় হচ্ছে শব্দ অ্যানিমেশন, শব্দ অডিও, সরি অডিও ইংলিশ আর শব্দ হচ্ছে বাংলা। এই যে তোমরা যে আমার ক্লাসটা দেখছো, এখন এই ক্লাসটা যদি আমি এরকম লিখে যেতাম বা এরকম বলে যেতাম, মুখ নাড়িয়ে যেতাম, আমি যদি সাউন্ড অফ করে দেই, তাহলে তোমরা কি ক্লাসে কিছু বুঝবা? আমি যে কথাগুলো বলতেছি সেই কথাগুলো বলার কারণে তো তোমরা এই ক্লাসটা বুঝতে পারছো যে আমি কি বোঝানোর চেষ্টা করতেছি। তো এই অডিও ও শব্দ কিন্তু একটা বড় মানে একটা অংশ জুড়ে রয়েছে আমাদের ডিজিটাল কন্টেন্টে। তো শব্দ অডিও একটা ডিজিটাল কন্টেন্ট আমরা বলতে পারি। আর সর্বশেষে 4 নম্বরে রয়েছে ভিডিও অ্যানিমেশন। ভিডিও ও অ্যানিমেশন তো ভিডিও অ্যানিমেশন আমাদের, আমি একটু তোমাদের ভিডিও অ্যানিমেশন ডিটেইলসে বুঝাই, তোমরা তাহলে বুঝতে পারবা। ভিডিও অ্যানিমেশন একটা সবচেয়ে বড় ডিজিটাল কন্টেন্টের মধ্যে ভিডিও অ্যানিমেশন সর্বপ্রথম, কারণ এটা সব জায়গায় সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে মানে কি ভিডিও কন্টেন্ট, ভিডিও ও অ্যানিমেশন। আমি তোমাদের বলি ভিডিও মেনলি কিভাবে তৈরি হয়। আমরা যদি একটা ভিডিও দেখি, তুমি যেমন আমাদের এই ভিডিওটা দেখতে পাচ্ছ, আসলে ভিডিওটা কেমনে তৈরি হয়। আমরা জানি মোবাইলে একটা ফটো ক্লিক মানে আমরা ছবিও ক্লিক করতে পারি, ভিডিও ক্লিক করতে পারি। আর আমরা এই জিনিসটা আমি বেসিক বলতেছি, তোমরা মানে কি মোবাইল চালাও বা অনেক কিছু চালাও, এটা পরীক্ষার জন্য না, তোমরা একটু মানে পড়ালেখা করবা, নিজের জীবনের সাথে রিলেটেড কিছু, যেন তোমরা বুঝতে পারো যে এই জিনিসটা কেন কাজে লাগছে। আমি এখন বলি তোমাদের যে ভিডিওটা কিভাবে আসলো, ভিডিওটা কি আসলে। তোমরা যে ছবি দেখো না, ছবি সর্বপ্রথম ভিডিও কিভাবে তৈরি হয়েছে জানো? এরকম মানে আমরা দেখি যে মনে করো তোমরা একটা মোবাইলে ভিডিও করছো, ওখানে দেখবা যে অপশন থাকে সাধারণত 1080 পাওয়ারের ভিডিও করতে হয়। আর 1080 পাওয়ারের সাথে মানে এটা তো রেজুলেশন, এটা একটু পরে বলবো কিভাবে 1080 হয়। এটা মানে এটা মনে হয় 5 অধ্যায়ের জিনিস, আমি এটা এখন বলছি না। আর এখানে দেখো মাঝে মাঝে লেখা থাকে 30 fps বা 60 fps। আর অনেক ক্যামেরা দেখো 120 fps হয়, এছাড়া 240 fps হওয়ার সমস্যা। এখন আসলে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে এই 30 fps টা জিনিসটা কি। আমি তোমাদের বলি, এই যে ছবি দেখতে পাচ্ছ, একটা ছবি যে আমরা ক্লিক করি, মনে করো একটা আর্টিস্ট একটা ছবি আঁকছে, একটা আর্টিস্ট, আমি ডিজিটাল কন্টেন্ট বাদ দিয়ে আমি নরমাল একটা চিন্তা করি, একটা আর্টিস্ট একটা ছবি আঁকছে,
এখন মনে করো এদিকে একটা কার্ড মানে একটা মানুষ আছে, তিনি আসছে আমার আঁকানোর বাজে, একটা মানুষ এরকম আকারে আসছে, তিনি আরেকটা ছবি আঁকলেন, সব সেম রাখলেন, সব সেম, কিন্তু হাতটা শুধু একটু ঠিক করলেন, হাতটা একটু অন্যরকম করে দিলেন। দেখতে পাচ্ছ এখন এটা কিন্তু দুই ধরনের ছবি। এখন এই 30 fps টা কি সর্বপ্রথম ভিডিও কিভাবে তৈরি হয়েছে এখন বলছি। সর্বপ্রথম অনেকগুলো ছবি একসাথে, মনে করো এই একটা ছবি এরকম রয়েছে, একটা ছবি মানে এই দাগটা মাঝখানে রয়েছে না, এই দাগটা একটু এদিকে সরে গেল, আমি শুধু এক্সাম্পল দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। এই দাগটা আরো এদিকে সরে গেল, এই দাগটা মনে করো এখন পুরো এদিকে সরে গেল। এখন দেখতে পাচ্ছ প্রত্যেকটা ছবিতে আলাদা আলাদা একটা ফ্রেম রয়েছে। এখন ভিডিওতে কি হয়, একটা ছবি রাখা হয়, একটা ছবি মানে চলতেই থাকে, এরকম একটা ছবির উপর একটা ছবি কন্টিনিউয়াসলি চলতেই থাকে। 30 fps মানে বোঝা যাচ্ছে একটা সেকেন্ডে মানে ভিডিও, তোমরা যে ভিডিওটা দেখছো আমাদের এই ভিডিওটা 30 fps এরই, একটা সেকেন্ডে তোমরা 30টা ফটো দেখতে পাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ 30টা ফটো, একটা 30 fps মানে হচ্ছে ভিডিওর ভিতরে তোমাদের একটা ভিডিও, 1 সেকেন্ড একটা ভিডিও দেখো, মনে করো আমি 1 সেকেন্ড বললাম, 1 সেকেন্ড চলে গেল, 1 সেকেন্ডের ভিতরে আমার হাতটা নাড়ালাম, হাতটা এদিকে একটা ছবি চলেছে, ক্যামেরায় কিন্তু এটা অনেক ফাস্টলি হয়, কিন্তু আমি বুঝাচ্ছি, মনে করো এদিকে একটা ছবি চলেছে, এদিকে একটা ছবি, এদিকে একটা ছবি, একসাথে করে দিয়ে প্রসেসিং করে তোমরা 1 সেকেন্ডে একটা ভিডিও দেখতে পারলাম, যে আমি হাতটা এরকম নিয়ে আসলাম। তো এরকম 1 সেকেন্ডে 30টা ফটো তুলে যে মনে করো ভিডিওটা হয়, যেই মানে ফটো তুলে একসাথে করবে যে ভিডিওটা হয় 1 সেকেন্ডের, ওটাকে বলা হয় 30 fps। আর যদি এরকম 1 সেকেন্ডে 60টা পিকচার তুলে এরকম ভিডিও বানানো হয়, তাহলে সেটাকে বলা হয় 60 fps, এরকম 120 fps। তো সর্বপ্রথম ভিডিও এরকম করে বানানো হয়েছিল। আর অ্যানিমেশন হচ্ছে যে বললাম ভিডিওর মতোই, কিন্তু অ্যানিমেশন ভিডিওটা একটু মানে রিয়েলিস্টিক, আর অ্যানিমেশনটা হয় কি মানে আঁকাআঁকি করে মানুষ বানায়। আঁকাআঁকিতে তো রিয়েলিস্টিক হয় না, মানে আঁকাআঁকি মানে একটা কার্টুন এরকম বানালো, এই যে এটা একটা অ্যানিমেশন হয়ে গেল, আঁকাআঁকি করে যেটা বানায় এরকম সেম এরকম ভিডিও আকারেই বানায়, সেজন্য এটাকে অ্যানিমেশন বলে। আমি আশা করি শুধু আমি পড়ানোর জন্য এই জিনিসটা তোমাদের বোঝাই নাই, প্র্যাকটিক্যালি লাইফের জন্য এটা বুঝাচ্ছি যে কেন কিভাবে ভিডিওটা আসলো। আমি এখন পরের টপিকে চলে যাই, মুর্শিদ, আশা করি তুমি এটা বুঝতে পারছো। এখন আমি একটু ডিটেইলসে পড়ি যে মানে বলতে যা দেওয়া আছে। টেক্সট ও লিখিত কন্টেন্ট, সর্বপ্রথম আমরা পড়েছিলাম এখানে টেক্সট ও লিখিত কন্টেন্ট ডিজিটাল মাধ্যমে এখনো লিখিত তথ্যের পরিমাণে বেশি। এটা কিন্তু মানে এমসিকিউর জন্য মাস্ট, আমি এটা লিখে দিই। ডিজিটাল মাধ্যমে এখনো লিখিত কন্টেন্ট কন্টেন্টের পরিমাণ সবচেয়ে বেশি। আমার হাতের লেখা একটু খারাপ, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও এটা। আর আমি যেগুলো লিখে দিচ্ছি অবশ্যই একটু নোট করার চেষ্টা করবে, তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে। ডিজিটাল মাধ্যমে লিখিত কন্টেন্ট মানে আমরা এখন যে বললাম যে অনেক পদে কন্টেন্ট ছিল, লিখিত কন্টেন্ট, ছবি, শব্দ, ভিডিও, এই সবগুলো এখনো আসে। ভিডিওর পরিমাণ অনেক বেশি, শব্দের পরিমাণ অনেক বেশি, এছাড়া ছবির পরিমাণ অনেক বেশি, কিন্তু এখনো এই পর্যায়ে আধুনিক যুগে এসেও লিখিত কন্টেন্ট পরিমাণ কিন্তু এখনো কমে নাই। লিখিত কন্টেন্টের পরিমাণ এখনো অনেক বেশি। এগুলো অনেক মানে অনেক পিছনে পড়ে আছে লিখিত কন্টেন্টের তুলনায়, কারণ প্রতিনিয়ত লিখিত কন্টেন্টের পরিমাণ বেড়েই চলেছে। তো এটা এমসিকিউর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। লিখিত কন্টেন্ট সবচেয়ে বেশি মানে ডিজিটাল মাধ্যমে লিখিত কন্টেন্ট সবচেয়ে বেশি এখন বিরাজ করছে বর্তমানে। এখন আমরা দ্বিতীয় গুরুত্বপূর্ণ লাইন দেখি। সব ধরনের লিখিত তথ্য এই ধারার অন্তর্ভুক্ত, মানে লিখিত সবকিছু এসে লিখিত টেক্সট বা লিখিত কন্টেন্টের অন্তর্ভুক্ত। মানে ডিজিটালি তোমরা যে কোনো কিছু লেখা হচ্ছে ডিজিটাল কন্টেন্টের অন্তর্ভুক্ত। তো আমি এর মধ্যে কয়েকটা জিনিস বলছি, যেমন উদাহরণ হিসেবে নিবন্ধ তোমরা বুঝছোই যে লেখালেখি করে একটা নিবন্ধ বানাইতে হয়। এরপর হচ্ছে ব্লগ পোস্ট, মানে ব্লগ পোস্ট আমি একটু বললাম, তুমি যদি কোনো একটা গুগলে কোনো একটা জিনিস সার্চ দাও তাহলে প্রথমে দেখতে পারবো অনেকগুলো ওয়েবসাইট আছে গুগলের এরকম ওয়েবসাইট। তুমি একটা ওয়েবসাইটে ক্লিক করো এবং অনেক বড় একটা আর্টিকেল লিখে দিয়েছে, এরকম একটা আর্টিকেল লিখে দেয়। এই আর্টিকেলটারে আরেকটা নাম বলা হয়েছে ব্লগ পোস্ট। তো এটা হচ্ছে ব্লগ পোস্ট একটা উদাহরণ। আমি যে উদাহরণগুলো বলছি এগুলো মনে রাখবা, এটাই পরীক্ষা চলে আসবে, বাইরে কিছু আসবে না। নিবন্ধ, ব্লগ পোস্ট, পণ্য ও সেবার তালিকা,
মনে করো আমি একটা কোম্পানি চালাই, আমি কোম্পানির মধ্যে অনেকগুলো সেবা বিক্রি করব। যেমন আমার কাছে মানুষ আসতে পারে যে দাঁতের সমস্যা নিয়ে, আমার কাছে আসতে পারে যে মানে পড়ানো, আমি লিখে দেবো যে আমার কাছে কি কি সেবা আছে। মনে করো আমি কিছু মানে একটা দোকান চালাই, দোকানে কিছু বেচবো, কারণ আমার কাছে কি কি আছে আমি এটা লিখে দিব, লিখে একটা তালিকা তৈরি করবো। মনে করো এরকম একটা তালিকা তৈরি করলাম, আমি চিনি, ডাল, মাছ, ভাত সবকিছু এখানে বেচি, তালিকা তৈরি করবো। কিন্তু এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমি সব লিখছি, অর্থাৎ লিখিত যে কোনো কিছু হচ্ছে টেক্সট বা লিখিত কন্টেন্টের অন্তর্ভুক্ত। তো আমরা বুঝতে পারলাম পণ্য সেবার তালিকা লিখিত কন্টেন্ট। এছাড়া হচ্ছে পণ্যের মূল্যায়ন লিখিত কন্টেন্ট। ইবুক সংবাদপত্র আমি ব্যাখ্যা করছি না, কিন্তু তোমরা বুঝতে পারছো যে সব লিখিত কন্টেন্ট। ইবুক সংবাদপত্র, শ্বেতপত্র এক ধরনের সংবাদপত্র বলতে পারো তোমরা, শ্বেতপত্র লিখিত কন্টেন্ট অন্তর্ভুক্ত। এই গেল লিখিত কন্টেন্ট। এখন চলে আসো আমরা ছবিতে যাই, আমি একটু মুছে দিই, তোমরা অবশ্যই নোট করবে এগুলো। এখানে রয়েছে ছবি, সব ধরনের ছবি ক্যামেরায় তোলা, দেখতে পাচ্ছ বই ডিরেক্ট বলে দেওয়া আছে ক্যামেরায় তোলা বা হাতে আঁকা। আমি একটু বললাম যে হাতে আঁকা, হাতে মনে করো একটা আর্টিস্ট যে কোনো কিছু আঁকলো, এটা কিন্তু একটা মানে ছবির অন্তর্ভুক্ত। এছাড়াও যদি ক্যামেরায় তুমি একটা ফটো, মানে আমি এটা দাঁড়িয়ে রয়েছে, তুমি একটা ফটো ক্লিক করবা, এটা একটা মানে ছবির অন্তর্ভুক্ত ডিজিটাল কন্টেন্টে। আর কম্পিউটারে সৃষ্ট সকল ধরনের ছবি এই ধারার অন্তর্ভুক্ত। এর মধ্যে রয়েছে এই যে উদাহরণগুলো, ফটো, হাতে আঁকা ছবি, কার্টুন। তোমরা যে কার্টুন দেখো না, কার্টুন এখন তোমরা বলতে পারো কার্টুন তো অ্যানিমেশন। আমি বললাম না, অ্যানিমেশন কিন্তু অনেকগুলো ছবির সমন্বয়ে গঠিত হয়। তো এখানে আমরা বলতে পারি এটা কিন্তু তোমরা পেস লাগতে পারে পরীক্ষার মধ্যে যে কার্টুন কি, কার্টুন কোন ধরনের ডিজিটাল কন্টেন্ট, এটা অনেকবার আসছেও। কার্টুন কিন্তু অবশ্যই এটা মানে অ্যানিমেশন হবে না, এটা অবশ্যই হবে ছবি, কারণ এটা একটা মানে ছবি আকারে প্রথম একটা মানে অ্যানিমেশন আমরা কি জানি কার্টুন বা অ্যানিমেশন কিন্তু ছবি মানে ভিডিও দিতে। কার্টুন যেটা তোমরা দেখো এটা কিন্তু প্রথমে আঁকা হয়, আর আঁকা সবকিছু হচ্ছে ছবির ভিতরে অন্তর্ভুক্ত। তো এটা মনে রাখবা, কার্টুন, তারপর হচ্ছে ইনফোগ্রাফিক্স, একটা গ্রাফিক্স, ইনফোগ্রাফিক্স। অ্যানিমেটেড ছবি মানে তুমি যে অনলাইনে মানে ছবি যে আঁকে, একটা আর্টিস্ট যদি ছবি আঁকে, এটা হচ্ছে মানে কার্টুন যদি ধরো। আর যদি তুমি কম্পিউটারে মনে করো মাউস দিয়া বা মানে একটা ট্যাবে যদি কম্পিউটারে আঁকো, সেটা হচ্ছে অ্যানিমেটেড ছবি। মানে এটা মানে রিয়েল লাইফের কোনো কিছু না, এটা কল্পনার জগতের একটা অ্যানিমেটেড ছবি, সেটাও ছবির অন্তর্ভুক্ত। এরপর রয়েছে শব্দ বা অডিও। এটা তোমরা বুঝতে পারছো, এটা ব্যাখ্যা করার কিছু নেই। শব্দ বা অডিও সকল কন্টেন্ট, এর শব্দ বা অডিও যেই কন্টেন্টে শব্দ অডিও রয়েছে সেটা এই কন্টেন্টের অন্তর্ভুক্ত। যে কোনো বিষয় অডিও ফাইল, অডিও কন্টেন্ট, এর পাশাপাশি ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট অডিও কন্টেন্টের অন্তর্ভুক্ত। সবচেয়ে মনে রাখবো, এটা একটাই উদাহরণ রয়েছে, এটা মনে রাখবা, ব্রডকাস্ট। এখানে প্রশ্ন আসতে পারে ব্রডকাস্ট কি? ব্রডকাস্ট হচ্ছে মনে করো এফএম রেডিও, তোমরা শুনছো না এফএম রেডিওতে কিন্তু একটা মানে একজন মানে যে পরিচালক থাকে, তিনি ওদিকে একজন মানে বলতে থাকে সবকিছু, যিনি পরিচালনা করে তিনি বলতে থাকে, সেটা একটা তরঙ্গের মাধ্যমে ব্রডকাস্ট করে, ব্রডকাস্টের মাধ্যমে এটা এফএম রেডিও আমরা শুনতে পারি। তো এটা অবশ্যই শব্দ বা অডিও অন্তর্ভুক্ত। তারপর শেষে রয়েছে ভিডিও বা অ্যানিমেশন। এটা তোমরা বুঝতে পারছো, বর্তমানে মোবাইল ফোনে ভিডিও ব্যবস্থা থাকায় ভিডিও কন্টেন্টের পরিমাণ বাড়ছে। ভিডিও কন্টেন্টের পরিমাণ বাড়ছে, কিন্তু ভিডিও কন্টেন্টের পরিমাণ লিখিত কন্টেন্ট থেকে বেশি না, কিন্তু ভিডিও কন্টেন্টের পরিমাণ কিন্তু বাড়ছে। যদি প্রশ্ন আসে যে কি কোন কন্টেন্টের পরিমাণ বাড়ছে, লিখিত কন্টেন্ট নাকি ভিডিও কন্টেন্টের পরিমাণ, তো ইউটিউব সোশ্যাল মিডিয়া সব এগুলো ভিডিও কন্টেন্ট অন্তর্ভুক্ত। যারা বর্তমানে এগুলো লাগবে না, এটিকে বলা হয় ভিডিও স্ট্রিমিং। এবং দেখতে পাচ্ছ তোমরা যে মাঝে মাঝে দেখো না ফেসবুকে অনেকে ইউটিউবে এদিকে দেখতে পাচ্ছ লাইভ লেখা থাকে, লাইভ করে মানে লাইভ স্ট্রিম করে। এই স্ট্রিম কিন্তু এইগুলো ভিডিও অন্তর্ভুক্ত, কারণ এটা এক ধরনের ভিডিও। স্ট্রিম হলো একটা ভিডিও সরাসরি করে ভিডিওটা, মানে উনি যেই কাজটা করছে আমি ওই মুহূর্তেই তার ভিডিওটা দেখছি, সেজন্য এটাকে লাইভ স্ট্রিম বলা হয়। তো আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। তো এই টপিকগুলো মেইন ছিল। এখন যে টপিকগুলো থাকবে সেগুলো তোমরা রিডিং করবা, আর যেগুলো একটা বোঝানোর জিনিস আমি এখন তোমাদের বুঝিয়ে দেবো। এরপর আমরা 4 অধ্যায়ে মুভ করবো। তো আমি একটু মুছে নিই। তো এরপর রয়েছে ইবুক। তোমরা একান্তই অবশ্যই জানো যে ইবুক কি। ইবুক হচ্ছে ইলেকট্রনিক বুক, মানে তোমরা অনলাইনে মানে আমার এই বইটা মনে করো, আমার বইটা ছিঁড়ে গেছে, মনে করো এটা ছিঁড়ে গেছে, মনে করো তোমার একটা বই মানে যে অনলাইনে বইটা তোমার ছিঁড়ে গেছে,
এখন তুমি কি করো, তুমি কি আরেকটা বই নতুন কিনবা, তুমি কিনতেও পারো, কিন্তু এর সাথে তুমি যদি অনলাইনে এনসিটিভির বইয়ের যে ওয়েবসাইট আছে ওটাতে গিয়ে এই বইটা ডাউনলোড করো, তাহলে কিন্তু তোমরা ইবুক আকারে এই বইটা পেয়ে যাবা। তো ইবুকের হচ্ছে এই সুবিধা। আর এদিকে কিন্তু একটা এই রিডিং গুলো করে নিবা, আর এদিকে একটা গুরুত্বপূর্ণ মানে এমসিকিউ আছে। প্রচলিত রিডারের মধ্যে amazon.com এর অ্যামাজন কিন্ডল এর কিন্ডল সবচেয়ে জনপ্রিয়, এটা সবচেয়ে মনে হয় গুরুত্বপূর্ণ মানে এমসিকিউ। ইবুক amazon.com এর কিন্ডল amazon.com এর কিন্ডল, আমার বানান ভুল হতে পারে, তোমরা কনফিডেন্ট করো না। এই কিন্ডলটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ইবুক রিডার। মানে ইবুক আসলে কি জিনিসটা, তুমি একটা জিনিস মানে সবগুলো অনলাইনে যতগুলো অনলাইনে তুমি যা দেখবা সবকিছুর যে একটা নির্দিষ্ট ফরম্যাট থাকে, নির্দিষ্ট ফরম্যাট থাকে। যেমন তোমরা যদি ইবুক নরমালি এই বইটা যদি তোমরা ডাউনলোড করো, তাহলে তোমরা পিডিএফ ফরম্যাট আকারে ডাউনলোড করবে। ভিডিও সাধারণত ভিডিও ফরম্যাটে থাকে, অডিও ফরম্যাটে থাকে, আর ইমেজ সাধারণত যে ছবি ইমেজ ফরম্যাটে থাকে, এরকম বিভিন্ন ফরম্যাটে থাকে। আর এই ফরম্যাট মানে সব সময় সবকিছু ওপেন হয় না। তো যে পিডিএফ যে ফরম্যাটটা আছে, পিডিএফ বা ইবুকের যত ফরম্যাট আছে, শেষ এইচটিএমএল একটা এইচটিএমএল ইবুকের ফরম্যাট, ইবুক এই সবগুলো ইবুকের ফরম্যাট কিন্ডল দিয়ে পরিচালিত মানে হয়। সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কিন্ডল, অনেকগুলো সফটওয়্যার দিয়ে পরিচালিত হয়। অ্যাডোবি ফটোশপ আর কি অ্যাডোবি পিডিএফ মানে ট্র্যাকার আছে, ওটাতে তুমি করতে পারো। কিন্তু সবচেয়ে জনপ্রিয় হচ্ছে বইতে দেওয়া আছে amazon.com এর কিন্ডল হচ্ছে ইবুক রিডার, সবচেয়ে জনপ্রিয় ইবুক রিডার, এটা মনে রাখবা। তারপর লাস্ট একটা গুরুত্বপূর্ণ জিনিস, এখানে ইবুক ব্যবহারের সুবিধা। তোমরা তো জানো ব্যবহারের সুবিধা কি, তোমরা যদি বই হারিয়ে যায় বা কোনো তথ্য সংক্রান্ত বা কোনো বই তুমি যদি অনলাইনে খুঁজতে সবকিছু পেয়ে যাও, তোমরা রিডিং করে নেবে, আমি বলছি না, তোমাদের বলার দরকার নেই। এখন মেইন একটা মানে গুরুত্বপূর্ণ টপিক এটাও, ইবুক প্রধানত 5 ভাগে ভাগ করা যায়। ইবুককে প্রধানত 5 ভাগে ভাগ করা যায়। আমি মুছে গেল, আমি 5টা ভাগ বলে দিব। আর এই দুইটা টপিক, এই 3 অধ্যায়ের মেইন টপিক, এই দুইটা টপিক বুঝতে পারলে তোমার আর কিছু করা লাগবে না। তো এখন ইবুকে মোট 5টি ভাগে ভাগ করা যায়। আমি এদিকে এক এক করে লেখার চেষ্টা করছি, আমি সংক্ষেপে বলে দিব, তোমরা দুইটা লাগলে পড়ে নিও, কিন্তু আমি যা বলবো এটি যথেষ্ট হবে। মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি, মানে এই বইটা যে মুদ্রিত হয়েছে, এই তথ্য যোগাযোগ তোমরা দেখছো, এই বইটা যে মুদ্রিত হয়েছে, এই বইটা যে ছিঁড়ে যায়, তোমরা এনসিটিভি আমি একটু আগে বললাম এনসিটিভির ওয়েবসাইটে গিয়ে তোমরা এই বইটা ডাউনলোড করো, তোমরা দেখবা একটা পৃষ্ঠা একটা পাতা কিছু চেঞ্জ থাকবে না, একেবারে হুবহু সেম জিনিসটা থাকবে। মানে মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি, মানে প্রথম প্রকার হয়েছে এটা, মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি থাকবে এটাই। এই ধরনের ইবুক মূলত মুদ্রিত বইয়ের মধ্যে হয় সচরাচর, এগুলো পিডিএফ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট আকারে প্রকাশিত হয়। একসঙ্গে আচ্ছা ঠিক আছে, আমি একটু তোমাদের বললাম যে বিভিন্ন ফরম্যাট থাকে, তোমরা অবশ্যই বুঝছো যে বিভিন্ন ফরম্যাট থাকে। একটা ফরম্যাট বললাম পিডিএফ, সর্বপ্রথম প্রকারভেদ হচ্ছে হুবহু। আমি সংক্ষেপে লিখে দিচ্ছি হুবহু, সংক্ষেপে লিখে দিচ্ছি হুবহু। যে মানে মুদ্রিত বই হুবহু যদি অনলাইনে থাকে, তাহলে সেটা হলো প্রথম প্রকার। আর এই যে মানে প্রকারটা, এই প্রকারটা মানে যে ফরম্যাটটা থাকবে, এটা হচ্ছে পিডিএফ ফরম্যাট। পিডিএফ এর পূর্ণ নাম হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফাইল। ফরম্যাট সরি, আর সবচেয়ে ইম্পর্টেন্ট এদিকে পিডিএফ এর পূর্ণরূপটা তোমরা অবশ্যই পড়ে যাবে। এটা এমসিকিউতে যে কোনো একটা বোর্ডে আমি শিওর দিয়ে দিলাম যে এই পিডিএফ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট এটা আসবে, অবশ্যই এটা স্টার্ট দিয়ে তোমরা অবশ্যই এটা পড়ে যাবা। পিডিএফ এর পূর্ণরূপ, আর প্রথমটা পিডিএফ আকারে থাকবে। আমরা দ্বিতীয় প্রকারভেদে চলে যাই। দ্বিতীয় প্রকারভেদ হচ্ছে যে ইবুক গুলো কেবল অনলাইনে তথা ইন্টারনেটে পড়া যায়, সেগুলো সচরাচর HTML প্রকাশিত হয়, এগুলোকে বইয়ের ওয়েবসাইট বলা হয়। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় যেটা হচ্ছে আমরা এদিকে দেখছি যে এই প্রথমটা কি ছিল,
মানে যে বইটা থাকবে এই বইটা যদি হুবহু অনলাইনে থাকে তাহলে সেটা হচ্ছে প্রথম প্রকারভেদ, আর এটা পিডিএফ আকারে থাকে, পিডিএফ ফরম্যাট আকারে থাকে, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। আর দ্বিতীয়তে যেটা আছে মানে এটা কোনো মুদ্রিত রূপ নাই, শুধু অনলাইনেই রয়েছে, এমন বই যেটা কোনো মুদ্রিত রূপ নেই শুধু অনলাইনেই রয়েছে, সেগুলো হচ্ছে দ্বিতীয় প্রকারভেদ। লিখে দিচ্ছি সংক্ষেপে অনলাইনে। আর এগুলো এটা তো পিডিএফ ফরম্যাটে, এটা কোন ফরম্যাটে? এটা হচ্ছে এইচটিএমএল ফরম্যাটে। এটা থাকবে হচ্ছে এইচটিএমএল ফরম্যাটে। এইচটিএমএল এর পুনরুক্ত তোমাদের নাইগা মানে বইতে নাই, তো আমি বলছি না। হাইপারটেক্সট আমার মনে রেখে, যদি মনে থাকে তাহলে বলে দিতাম। তো পরে যে আমি মুদ্রিত বইয়ের মতো কিন্তু কিছুটা বাড়তি সুবিধা সহ বুক 3 নাম্বারটা যেটা, আচ্ছা আমি প্রথমে পড়ি। মুদ্রিত বইয়ের মতো কিন্তু কিছুটা বাড়তি সুবিধা সহ এই ইবুক এগুলো বই এর কন্টেন্ট ছাড়াও পাঠকের নিজের নোট লেখা, শব্দের অর্থ জানা ইত্যাদি সুবিধা থাকে। এগুলো বেশিরভাগই ইপাব ফরম্যাটে থাকে। ইবুক আচ্ছা বিশেষ করে যেমন কিন্ডল আইবুক রিডার পড়ার উপযোগী আছে, আইবুক থেকে নিজস্ব ফরম্যাট আছে। আচ্ছা এখন 3 নম্বরে আমরা এটা দেখছিলাম যে হুবহু সেম থাকবে, আর এটা তো মানে মুদ্রিত থাকবেই না। এটাই মুদ্রিত থাকবে কিন্তু তুমি যখন মনে করো অনলাইনে পড়বা একটু এক্সট্রা সুবিধা থাকে। মনে করো আমি যদি এই বইটা পড়ি তাহলে এই বইটা যদি আমি নরমালি ডাউনলোড করি কিন্তু দেখবো কোনো মানে এক্সট্রা সুবিধা থাকে না। কিন্তু তুমি যদি মনে করো একটা পিডিএফ রিডার ওপেন করে, যেমন কিন্ডলে যদি ওপেন করে এই বইটা, তাহলে দেখবা তুমি একটা বিশেষ ধরনের একটা মানে সুবিধা পাচ্ছ। যেমন তুমি একটা বই পড়ছো, একটা বুক পড়ছো, এর সাথে মনে করো বইতে তুমি মনে করো একটা জিনিস পড়ছো, একজনের নাম, অনেকগুলো চরিত্র আছে, একটা গল্পের বই পড়ছো, অনেকগুলো চরিত্র আছে, তুমি চরিত্রগুলো মনে রাখতে পারছো না, তো তুমি কি করবা ওই যে পিডিএফ ওই যে 3 নাম্বারটা হচ্ছে এরকমই, তুমি এক্সট্রা সুবিধা পাবা। মানে তুমি লিখে রাখতে পারবা যে ওখানে কি কি হয়েছে, তুমি মানে সবকিছু লিখে রাখতে পারবা। মানে মেইনলি হচ্ছে বই সেম থাকবে কিন্তু তোমরা একটু এক্সট্রা সুবিধা পাবা। এটা হচ্ছে 3 নাম্বারটা। আর এইটার যে ফরম্যাটটা এটা হচ্ছে ইপাব ফরম্যাট, মনে রাখবা ইপাব ফরম্যাটে থাকবে 3 নাম্বারটা। তো এরপর হচ্ছে চৌকস ইবুক মানে সবচেয়ে বেশি স্মার্ট ইবুক যেটাকে বলে, মানে 3 নাম্বারটা হচ্ছে একটু কম স্মার্ট ইবুক মানে স্মার্ট ইবুকই, কিন্তু 4 নাম্বারটা হচ্ছে চৌকস ইবুক মানে সবচেয়ে স্মার্ট ইবুক। এই বুকগুলোতে লিখিত অংশ ছাড়াও মানে এগুলোতে তোমরা লিখিত অংশ ছাড়া একটু এক্সট্রা নোট করতে পারতে, কিন্তু চৌকস ইবুকের লিখিত অংশ ছাড়া মানে বই থাকবে, এর সাথে তোমরা অডিও ভিডিও অ্যানিমেশন সবকিছু পেয়ে যাবে, মানে সকল ধরনের সুবিধা থাকবে। কিন্তু এগুলোতে কিন্তু অডিও ভিডিও থাকতো না, শুধু লেখালেখি করতে পারতাম, কিন্তু এগুলোতে অডিও ভিডিও অ্যানিমেশন সবগুলো থাকবে। আর এই বইগুলোকে স্মার্ট ইবুক বলা হয়। আমি বললাম যে 4 নাম্বারটাকে স্মার্ট ইবুক বলা হয়। আর এগুলো সাধারণত আমি দেখি, আর এটাতে 3D ত্রিমাত্রিক ছবিও থাকে, মাঝে মাঝে এগুলোতে ত্রিমাত্রিক ছবিও যুক্ত করা যায়। তো মানে যদি তুমি একটা কোনো মানে জিনিস বই পড়তে যাচ্ছ তাহলে ত্রিমাত্রিক আকারে সবগুলো বুঝে পড়তে পারবে। তো এটা হচ্ছে এই বইয়ের সুবিধা, এখানে আর কিছু নাই না। এটা হচ্ছে 4 নাম্বারটা মানে স্মার্ট ইবুক। স্মার্ট ইবুক। আর লাস্ট হচ্ছে 5 নাম্বারটা। 5 নাম্বারটা হচ্ছে ই-বুকস এর অ্যাপস। মানে এই বুকসটা হচ্ছে মানে এটা মানে আমি আগে দেখতে চাচ্ছি, আমি লিখি ই-বুকস অ্যাপ। এই মানে এই ই-বুকটা মানে কোন ধরনের জানো? আমরা এদিকে দেখছি সবগুলো একটা বই থাকে, একটা বই থাকে আর একটা নিজস্ব ফরম্যাটে থাকে, তোমরা রিডার দিয়ে ওপেন করতে পারবা। কিন্তু লাস্টেরটা একটা ব্যতিক্রম ধর্মী, কারণ এটা কোনো বই থাকে না, এটা বইয়ের নরমাল একটা অ্যাপস থাকে, তো সেজন্য এটা একটু ব্যতিক্রম, এটা মনে রাখবা। 5 নাম্বারটা হচ্ছে ই-বুকস অ্যাপ। তো আমি আশা করি যে এই অধ্যায়ের মেইন টপিক আমি তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি। এখন শুধু আর মানে 2-3টা টপিক আছে যেটা তোমরা রিপিট করলে পারবা। তবে আমি একটু দেখিয়ে দিচ্ছি, আমি একটু মুছে নিই ভিডিওটা পজ করি। তবে আমি এখন তোমাদের শিক্ষা ইন্টারনেট যে পরের যে টপিকটা রয়েছে, আমি বিভিন্ন প্রকার ইবুক পর্যন্ত পড়েছি, কারণ পরের টপিক আসলে আমি না করাও মানে ভিডিও শেষ করতে পারতাম, কারণ এগুলা কোনো বোঝানোর জিনিস না। তোমরা যদি রিডিং করো এগুলো রিডিং জিনিস, শুধু একবার রিডিং করবা হয়ে যাবে। তারপর আমি কিছু বলে দিই, যেমন শিক্ষা ইন্টারনেট এই টপিক তো নাম শুনে তোমাদের বুঝে যাওয়ার কথা যে এখানে কি বোঝাবে। ই লার্নিং, আমি এটাকে বললাম যে ই লার্নিং তোমরা যে ক্লাসটা করতেছো ই লার্নিং এর মাধ্যমে করতেছো, যেখানে তোমরা মানে বিভিন্ন ধরনের কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন, বিভিন্ন মানে
যন্ত্র ব্যবহার করে তোমরা এই ক্লাসটা করতেছো, আর টেলিফোন ব্যবহার করে তোমরা কথা বলতে পারতেছো। আর যে মেইন জিনিস তোমরা মানে যেটার মাধ্যমে আমাদের এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট না হলে কিন্তু এই যন্ত্রের কোনো কাজ হতো না। ইন্টারনেট জিনিসটা আমাদের মানে পুরো সকলকে কানেক্ট করে, পুরো বিশ্ব জগৎকে একটা হাতের মুঠোয় নিয়ে আসে। মানে ইন্টারনেট সর্বপ্রথম যখন প্রচলিত হয় এত বেশি মানুষ চালাইতো না, মানে এই ইন্টারনেটটা এখন এত প্রচলিত হয়েছে যে তুমি ঘরের একটা কোনায় বসে পুরো পৃথিবীর সব ধরনের খবর রাখতে পারবা। তো এখানে এটাই বলা হয়েছে যে ইন্টারনেট ব্যবহার করতে তোমরা ব্যান্ডউইথ ইউজ করতে হবে, এটা একটু পড়ে নেবে দেখতে। আর এই মুহূর্তে শিক্ষণীয় অনেক বিষয় ইন্টারনেটে পাওয়া যায়। আসলে অনেক বিষয় না, আমি মনে করি সকল বিষয় তোমরা যা চাও শিক্ষণীয় সবকিছু এখন ইন্টারনেটে পাওয়া যায়। আর আমরা তো অবশ্যই আছি তোমাদের সাথে, তো তোমরা কমেন্ট করবে যে তোমাদের কি লাগবে, আমরা সবগুলো দেওয়ার ট্রাই করবো তোমাদের। তো এরপরে আমরা রয়েছে ইন্টারনেটে আমাদের পাঠ্য বিষয়গুলো। আমরা একটু বললাম যে তোমাদের কোনো বই লাগে তোমরা এই যে এনসিটিভি যে ওয়েবসাইট আছে সেটা তুমি চলে যাবা, আর বোর্ড বইগুলো তোমরা অবশ্যই ডাউনলোড করতে পারবা। এখানে দেখতে পাচ্ছ একটা লাইন রয়েছে, একজন শিক্ষক আসলে একটা আলো শিখার মতো। অবশ্যই আমরা শিক্ষক সম্মান করব। আমার অনেক শিক্ষক রয়েছে যারা অনেক সম্মানীয়, অনেক স্মরণীয় হয়ে থাকে আমার কাছে। তিনি অন্ধকারকে আলো দেন, এগুলো তোমরা পড়ে নিও, এগুলো মানে পড়ার রিডিং করার জিনিস, এগুলো বুঝিয়ে দেওয়ার কোনো জিনিস না। আর দেখতে পাচ্ছ এখানে বইয়ের সফটওয়্যারগুলো আমি একটু আগে সবগুলো বলে দিয়েছি। এখানে যা বলা হয়েছে আমি তোমাদের সবগুলো প্র্যাকটিক্যালি সব বলে দিয়েছি যা বলা হয়েছে। তো এখানে রয়েছে যে একটা লাইন রয়েছে, আমি বলি, কোন ছাত্র ছাত্রী কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করে শুধু কম্পিউটার গেম খেলে কিংবা সামাজিক যোগাযোগ সাইটে সময় নষ্ট করছে, আবার সেই সুযোগ গ্রহণ করে অন্য কেউ কম্পিউটার প্রোগ্রামে শিখছে। আসলে এই লাইনটা দ্বারা একটা গভীর মানে একটা জিনিস বোঝানো হয়েছে যে মানে সকলের কাছে কিন্তু আমাদের এখন একটা সুযোগ আছে। মানে আমরা আগের যুগে যে আমাদের যদি আমরা বাবা মার দিকে তাকাই, তারা মোবাইল কি আমরা জানতো না। আমার আম্মুরা যদি আমি এখন একটা মোবাইল দিই শুধু জানবে না যে কিভাবে একটা কল দিতে হবে সেটাও জানে না, আমায় ডাক দেয়। তো আমরা এখন মানে এই জেনারেশনে আমরা অনেক সুযোগ পাই, কম্পিউটার আছে আমাদের, ইন্টারনেট আছে আমাদের, মোবাইল আছে, কিন্তু আমরা এগুলো মানে পেয়েও আমরা এত সুযোগ সুবিধা পেয়ে আমরা ব্যবহার করতে পারছি না। এখানে এই লাইনতে এটাই বলা হয়েছে যে কেউ কেউ মানে যারা আমি সবার কথা বলছি না, কেউ কেউ এই ইন্টারনেট মোবাইল কম্পিউটার এগুলো পেয়েও সময় ওয়েস্ট করে গেম খেলার পিছনে, সময় ওয়েস্ট করে যে মুভি দেখার পিছনে, মানে নিজের মূল্যবান সময়টাকে মানে ফাও জায়গা ওয়েস্ট করতেছে। আবার অনেকে যারা মনে করেন বুদ্ধিমান, যারা চালাক, তারা সামনের জেনারেশন, এই জেনারেশনে মানে সামনে যাতে সার্ভাইভ করতে পারে সেজন্য এই সেম কম্পিউটার মোবাইল ইন্টারনেট ব্যবহার করে তারা প্রোগ্রামিং শিখছে। এই প্রোগ্রামিং হচ্ছে ভবিষ্যতের একটা মানে বলতে পারো আলো স্বরূপ। মানে তোমরা এটা দিয়ে শিখে অনেক কিছু করতে পারো, মানে যেগুলো তোমাদের ভবিষ্যতে কাজে দিবে সেটা অবশ্যই শিখবা। আর শিক্ষা আসলে নিজের ভিতরে। আমি যে তোমাদের এই যে পড়াচ্ছি এই ভিডিওটা, মানে এই ভিডিওতে যা পড়াচ্ছি যদি আমি এইগুলো পড়ায় যাই আর যদি তুমি কোনো মনোযোগ না দাও, তুমি যদি ভিডিওটা শুধু অন করে রেখে দাও তাহলে তোমার তো কোনো পড়া হলো না। তোমরা যদি এই ভিডিওটা দেখো, সুন্দর করে বুঝে সুন্দর মতো নোট করো, তাহলে তোমাদের এই ভিডিওর মানে মূল লক্ষ্যটা আমার অনেক হিট করবে। কারণ তো আমি যেগুলো নোট করে দিয়েছি এগুলো তো আমি নোট না করলেও পারতাম, মুখে বলতেও পারতাম, আমি নোট করে দিয়েছি। কারণ তোমরা যদি এগুলো নোট করে রাখো, যদি নোট করে না রাখো, ভিডিওটা দেখে যাও, তাহলে দেখবা তোমরা কয়েকদিন পরে ভিডিওটা ভুলে যাবো, তোমাদের কোনো কাজে দিবে না। কিন্তু এখন যদি আমি লিখে রাখি, তুমি যদি এটা একটু নোট করে রাখো, তাহলে পরীক্ষার আগের দিন যখন তুমি এই ভিডিওটা দেখবা আর একটু নোটগুলো যদি আবার দেখো, তাহলে তোমার ওই পরীক্ষা খারাপ হবে না। আমি এটা 100% শিওর দিয়ে বললাম। তো এটাই শিক্ষা, আসলে নিজের ভিতরে নিজের প্রবল ইচ্ছা থাকতে হবে আর নিজের মানে চেষ্টা করতে হবে। আমি এখন একটু মোটিভেশন দিলাম, পরের টপিকে যাই। পরের টপিক এটা ভালো টপিক, আমাদের ভবিষ্যৎ ক্যারিয়ার ও আইসিটি। এটা মানে রিডিং করে নেবে। আমি আসলে মেইন জিনিস ওদের বলে দিয়েছি, আপনাদের এই অর্থে বলার মতো কিছু নাই। একটা লাইন রয়েছে, 21শ শতাব্দীতে আইসিটি বিহীন একটি দিন কল্পনা করার জন্য অবশ্যই একটা জিনিস বলে দিই এখানে তোমাদের, তোমরা নাও জানতে পারো। আমরা 21 শতক বা 21 শতক বা মনে করো 21 শতাব্দী। এটা জানার জন্য বলি, আমি শুধু পড়ার জন্য না, তোমাদের জানা দরকার যে আসলে এই জিনিসটা কি। আমরা 21 শতক জানি কি, বা 21 শতক হচ্ছে 21 শতক। কিন্তু আমরা এখন বসবাস করছি কি, আমরা এখন, আমি এই ভিডিওটা রেকর্ড করছি 2025 সালে। জানি না তোমরা কখন এই ভিডিও দেখছো, 2025 সালে। এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু 2000 সালে বসবাস করছি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি 21 শতকে। আমি একটা তোমাদের মানে মাঝে মাঝে কি হয়, আমি যখন পরীক্ষা দিচ্ছিলাম না,
ইংরেজিতে একটা প্রশ্ন ছিল এরকম যে মানে যে প্রশ্নতে উল্লেখ করা ছিল যে তিনি জন্মগ্রহণ করেছিলেন মানে 1971 সালে মেবি না, হ্যাঁ 1971 সালে জন্মগ্রহণ করেছে। এর প্রশ্নতে বলেছে যিনি কবে জন্মগ্রহণ করেছে। অপশন ছিল মানে 19th সেঞ্চুরি, 19th সেঞ্চুরি নাকি 20th সেঞ্চুরি নাকি 21 সেঞ্চুরি। তো আমি কনফিউজ হয়ে গেছি এখানে কি আমি 19 দিব নাকি 20 দিব, মানে 21 হবে না আমি জানি। তো আমি এর মধ্যে আমি জানতাম যে কিছু একটা মানে প্যাচ আছে। আমি এটা তোমাদের সহজে বলে দিই যে মানে এই এদিকে আমি মানে বুঝাচ্ছি না, এখানে বুঝার মানে বলবো না বললেও এখানে বলে দিই যদি 19 মানে যদি 19 শতক হয় তাহলে তোমরা এখানে 20 শতক হবে। এখানে মানে 19 শতক না, 19 শতক মানে 1800 সাল, 19 শতক মানে হচ্ছে 1800 সাল আর 20 শতক, আর এই যে 20 শতক মানে হচ্ছে 1900 সাল, 1900 সাল। আর এই যে এখানে দেখতে পাচ্ছি 21 শতক মানে 2000 সাল, 2000 সাল। আমরা 2025 এ আসি। 2000 সালের পরের থেকে কিন্তু আমাদের একটা শিল্প বিপ্লব ঘটেছে, যেমন দেখতে পাচ্ছ আইসিটির বিকাশ ঘটেছে, সবচেয়ে বড় একটা আইসিটির বিকাশ ঘটেছে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝছো। এগুলো তোমরা প্যাচ লাগাবা না, এগুলো একটা জানার জিনিস ব্যাপার আছে। তারপর এগুলো কিছু নাই। এদিকে দেখতে পাচ্ছ মানে যে বিভিন্ন ধরনের ক্যারিয়ার রয়েছে, ক্যারিয়ারগুলোর নাম আমি বলছি যে আইসিটি ব্যবহার করে কি কি ক্যারিয়ার তোমাদের রয়েছে, কিভাবে তোমরা টাকা মানে অর্থ উপার্জন করতে পারে, কিভাবে আমাদের আসলে আইসিটি করে আমাদের লাভটা কি এখানে বলছি। কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, অফিস অটোমেশন সিস্টেম ডিজাইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামনে যুগটাই হচ্ছে এআই এর যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগ। তারপর আছে রোবোটিক ইঞ্জিনিয়ারিং, মোবাইল কমিউনিকেশন, ডেটা কমিউনিকেশন, এমন হাজারটি ক্যারিয়ারের নাম বলা যায়। অবশ্যই এরকম হাজারটি ক্যারিয়ারের নাম বলা যায় যেটা তোমরা আইসিটি ব্যবহার করে ভবিষ্যতে অনেক বড় কিছু করতে পারবে। তো এগুলোই শুধু আজকের অধ্যায়। আর শেষে একটা জিনিস বলতে চাই যে শেষে একটা লাইন বলা হয়েছে ফ্রিল্যান্সার সম্পর্কে কিছু বলা হয়েছে। আমি একটু বলি তোমাদের যারা জানো না, কিছুই জানো না আমি এই ভিডিওতে মানে 3 অধ্যায় করাচ্ছি, 4 অধ্যায় আমি আমার পরে একটা ভিডিও আপলোড করে দেব, তোমরা অবশ্যই কমেন্ট করবা। তো এখানে আমি বলি যেমন ফ্রিল্যান্সাররা মনে করো অনলাইনে তো অনেক কাজ রয়েছে, যেমন তো ভাইরা যেটা বলতেছিলাম যে আমরা জানি যে অনলাইনে আমরা যারা জানি না তাদের জন্য বলছি, যারা জানেন তারা তো জানি অনলাইনে যদি আমাদের একটা কম্পিউটার থাকে তো আমরা ফ্রিল্যান্সিং আসলে কিভাবে পারবে এটা জিনিস বলে তোমাদের বুঝাই। যে মনে করো তোমরা যে মোবাইলটা চালাও, মোবাইলে বেশি কিছু নাই, ফেসবুক চালাও, মানে তোমরা অবশ্যই টাইম ওয়েস্ট করো মোবাইলে, যেগুলো চালাও সেগুলো টাইম ওয়েস্ট, গেম খেলো। কিন্তু যারা কম্পিউটার চালায় মানে যারা আসলে কাজ মানে করতে চায় তারা মেইনলি অনেকগুলো জিনিস শিখতে পারে। আমি উদাহরণ দিয়ে বুঝাই, যেমন অ্যাডোবি সফটওয়্যার আছে বিভিন্ন। অ্যাডোবি একটা কোম্পানি, এই কোম্পানির অনেক সফটওয়্যার আছে যেমন ফটোশপ আমি পিএস লিখছি, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস, এরকম বিভিন্ন ধরনের সফটওয়্যার। অবশ্য তোমাদের বোঝার দরকার নেই যে কি আমি বলে দিচ্ছি। ফটোশপ হচ্ছে মনে করো তুমি একটা ফটো মানে ক্লিক, তুমি কোনো জায়গায় ঘুরতে গেলা, মনে করো তুমি একটা ঘুরতে গেলা, এটা তুমি একটা ফটো ক্লিক করলা, তুমি মানে ফটোটা এরকম করে ক্লিক করলা যে তোমার ক্যামেরাটা একটু ভালো ছিল না, মানে এমন একটা পজিশন ছিল যে তোমার মনে করো কিছু একটা অংশ কেটে গেছে, মনে করো তোমার সামনে কিছু একটা চলে আসছে, এরকম মানে ফটোটা ভালো হয়নি। তো তুমি কি করবে, একটা এরকম যে মানে একজনকে দিবা যে ফটোশপ মানে জানে, যে ফটোশপ জানে, তারা যদি তুমি মানে ফটোটা দাও তাহলে সে কি করবে, তারে বলে ফ্রিল্যান্সারদের তুমি ফটোটা দিবা, সে ওই তোমাদের এই সমস্যাটা মনে করো তুমি একটা ছবি তুলছো, সামনে একটা পাখি মনে করো তোমার মোবাইলের সামনে দিয়ে গেল, যারা ফটোশপ জানে তারা এই ফটোশপ ব্যবহার করে পাখিটাকে সরাই চলবে। তো এই সরানোর ফলে তোমাদের এই ছবিটা আবার তোমাদের দিয়ে দিবে, তুমি তাদের মনে করো 1 টাকা দিলা, মানে কোনো একটা উপর টাকা দিলা। এইভাবেই মেইনলি ফ্রিল্যান্সাররা টাকা ইনকাম করে। প্রিমিয়ার প্রো এটা দিয়ে ভিডিও এডিট করে, এটা দিয়ে ফটো এডিট করে, এটা দিয়ে অ্যানিমেশন বানায়। তো যারা এগুলোতে এক্সপার্ট তারা কি করে বিদেশি মানে বেশিরভাগ বিদেশি মানুষকে খোঁজে, আর মানে বিদেশি মানুষটা বিভিন্ন ধরনের কাজ দেয়, আর এই ফ্রিল্যান্সাররা ওই কাজগুলো সম্পূর্ণ করে বিদেশি মানুষ থেকে টাকা পায়। তো এইভাবেই ফ্রিল্যান্সাররা কাজ করে। তো বাংলাদেশে বিভিন্ন ধরনের, বাংলাদেশে প্রতি বছর অনেক ফ্রিল্যান্সার তৈরি হচ্ছে, যেমন বা বাংলাদেশের ফ্রিল্যান্সারদের অনেক আগ্রহ রয়েছে তাদের কাজের প্রতি। তো অনেক ফ্রিল্যান্সাররা প্রতি বছর ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানিতে কাজ করার সুযোগ পাচ্ছে। তো এটাই লাস্ট এতে বলেছেন। তো আমাদের মানে এখানে এই চ্যাপ্টারটা শেষ। তো কিছু কথা আর বাড়ালাম না, আমরা আজকে এই ভিডিওটা এখানে শেষ করলাম। তো যদি তোমরা এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাদের বাচ্চাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।
আমাদের মানে অনুপ্রাণিত করবে আরো ভিডিও বানানোর জন্য। আর যদি সামনে যদি আরো তোমাদের ভিডিও চাও আইসিটি, অবশ্যই তোমরা কমেন্ট করবে। আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লাগছে আর এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়েছে। আসসালামু আলাইকুম। আজকে ভিডিও দেখতে শেষ করছি।